নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প, গল্পের নায়িকা। আগে থেকে হোটেল ঠিক করা ছিল না, তাই মনে মনে একটু আশঙ্কা ছিল পুরী পৌঁছে থাকবার জায়গা পাবো কিনা। কিন্তু উপস্থিত হয়ে দেখলাম পুরী প্রায় ফাঁকা। আসন্ন রেল ধর্মঘটের আশঙ্কায় বিশেষ কেউ বাইরে বেড়াতে যাচ্ছে না। টুরিস্ট লজের দোতলায় একটা চমৎকার ঘর পাওয়া গেল। দোতলার প্রায় আর কোনো ঘরেই লোক নেই। আমরা অবশ্য এই জন্য খুশি হলাম। কলকাতার ভিড় থেকে পালাবার জন্যেই তো এরকম বাইরে বেড়াতে আসা। আমাদের কাজ হলো শুধু সমুদ্রের ধারে বসে থাকা, সকাল, দুপুর, সন্ধে, এমনকি অনেক রাত পর্যন্ত। নির্জন সমুদ্রতীর, অবিরাম ঢেউয়ের খেলা দেখতে একটু ক্লান্তি আসে না। গরম নেই, বেশ মোলায়েম হাওয়া। কখনো বালির উপর চিৎপাত হয়ে শুয়ে থাকি। তখন মনে হয় কত দিন আকাশ দেখিনি। চোখের উপরে মেঘ ভেসে যায়, উড়ে উড়ে যায় পাখি। শান্তা বলল, এখানে একটাও লোক নেই, বিশ্বাসই করা যায় না, তাই না? আমি বললাম, তোমার কি ফাঁকা ফাঁকা লাগছে নাকি? শান্তা বলল, মোটেই না, আমার তো মনে হচ্ছে সমুদ্রটা যেন শুধু আমাদের নিজস্ব। তোমার ভালো লাগছে তো? দারুণ ভালো লাগছে। তোমার? আমারও। আসলে কিন্তু আমরা কেউই সত্যি কথা বলছিলাম না। দিন দুয়েকের মধ্যে আমাদের বেশ একঘেয়ে লাগছিল। জল যেমন জলকে টানে, মানুষও তেমনি মানুষকে চায়। পরিপূর্ণ নির্জনতা পছন্দ করে সন্ন্যাসীরা। আমরা তো সন্ন্যাসী নই। তৃতীয় দিনেই আমরা একজন প্রতিবেশী পেয়েছিলাম। সমুদ্র স্নান সেরে ফিরে এসে আমি বারান্দার চেয়ারে একটা বই খুলে বসেছি। একটু পরেই নিচেই ডাইনিং হলে খেতে যেতে হবে। তার আগে একটু বই পড়ে নিলে আমার খিদে বাড়ে। এই সময় দোতলার কোণে ঘর থেকে একটি যুবক বেরিয়ে দরজায় তালা বন্ধ করলো। তারপর ধীর পায়ে হেঁটে আসতে লাগলো আমাদের দিকে। আমি উৎসুকভাবে যুবকটির দিকে তাকিয়ে রইলাম। চোখের ভাবটা এমন করে রইলাম যাতে চোখাচোখি হলেই কিছু একটা বলা যেতে পারে। কিন্তু যুবকটি আমার কাছাকাছি এসেই মুখটা অন্য দিকে ঘুরিয়ে নিল। তারপর উদাসীনভাবে চলে গেল সিঁড়ির দিকে। আমি রীতিমতন অপমানিত বোধ করলাম। সচরাচর যে কারোর সঙ্গে আলাপ করা আমার স্বভাব নয়। ছেলেটা আমাকে গ্রাহ্যই করল না। রেগে গেলেই আমার পায়চারি করা স্বভাব। শান্তা ঘরের মধ্যে জামা কাপড় বদলাচ্ছে। আমি লম্বা বারান্দাটায় পায়চারি করতে লাগলাম। হাঁটতে হাঁটতে বারান্দার শেষ প্রান্তে এসেছি। তখন যেন হঠাৎ শুনতে পেলাম বন্ধ ঘরটার মধ্য থেকে কাপড় কাচার শব্দ আসছে আর চুরির টুংটাং। শব্দটা খুব আস্তে হলেও আমার কান এড়ালো না। কিন্তু ঘরটা তো বাইরে থেকে তালা বন্ধ। এইমাত্র যুবকটিকে দেখলাম তালা আটকাতে। এ আবার কি ব্যাপার? নিঃসন্দেহ হবার জন্য আমি দরজার আরো কাছে এসে কান পাতলাম। ভেতরে সত্যি কাপড় কাচা ধূপধাপ শব্দ আর চুরির টুংটাং শব্দ। বেশ একটা গল্প করার মতন বিষয় পেয়ে আমি তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে শান্তাকে বললাম, কোণের ঘরটায় একটা মেয়ে আছে। শান্তা আমার কথায় অবাক না হয়ে বলল, তুমি বুঝি ওইদিকে
উঁকি ঝুঁকি মারতে গিয়েছিলে? আমি থতমত খেয়ে বললাম, না না। শান্তা মুচকি হেসে বলল, তোমাকে খুব উত্তেজিত মনে হচ্ছে। মেয়েটিকে দেখতে কেমন? আমি বললাম, দেখতেই তো পেলাম না, ঘরটার বাইরে থেকে তালা বন্ধ। শান্তা বলল, তালা বন্ধ ঘরের মধ্যেও তুমি একটা মেয়ে দেখে ফেললে? তোমার কি এক্সরে আই নাকি? ব্যাপারটা শান্তাকে বোঝানোই গেল না। তখন আমি বিরক্ত হয়ে বললাম, দেরি হয়ে যাচ্ছে, চলো খেতে চলো। খাবার ঘরের এক প্রান্তের টেবিলে যুবকটিকে দেখতে পেলাম। দেয়ালের দিকে মুখ করে বসে আছে। আমরা ছাড়া খেতে এসেছে আর কয়েকটি সাহেব মেয়ে। ওরা সেদিন সকালেই এসে পৌঁছেছে একটা স্টেশন ওয়াগন নিয়ে। ওরাই হইচই করে সরগরম করে রেখেছে জায়গাটা। আমাদের খাবারের অর্ডার দেবার পর আমি সেই যুবকটির দিকে ইঙ্গিত করে শান্তাকে চুপি চুপি বললাম, আমি একটু আগে ওই ছেলেটির কথাই বলছিলাম। শান্তা বলল, ছেলে? তুমি তো একটা মেয়ের কথা বলছিলে। ওই ছেলেটা একটা মেয়েকে ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখে এসেছে, আর নিজে একলা এখানে বসে খাচ্ছে। তুমি পরের ব্যাপারে এত নাক গলাও কেন? বাহ, এটা একটা আশ্চর্য ব্যাপার না? এরপর থেকে সমুদ্রের বদলে ওই তালাবন্ধ ঘরটাই আমার কাছে বেশি আকর্ষণের কারণ হয়ে উঠল। শান্তার চোখ এড়িয়ে আমি বিকেলের দিকে আরও দু একবার ঘুরে এলাম বারান্দার ওই দিকটায়। কোনো সন্দেহই নেই যে ওই ঘরে একটা মেয়ে আছে। আমি নির্লজ্জের মতন দরজায় কান লাগিয়ে শুনেছি ভেতরে ফিসফিসানি কথা। ব্যাপারটাকে বেশ রহস্যময় বলেই মনে হলো। একটা ছেলে যদি একটা মেয়েকে নিয়ে পুরীতে বেড়াতে যায় এবং তারা যদি স্বামী স্ত্রী না হয়, তাহলে পৃথিবীতে কার কি আসে যায়? কেই বা বুঝতে পারছে? তাহলে এত লুকোচুরি কেন? টুরিস্ট লজের বেয়ারারা এবং ম্যানেজার নিশ্চয়ই জানে। মেয়েটি নিশ্চয়ই না খেয়ে নেই, কোনো এক সময় তার জন্য খাবার আসে। শুধু অন্য লোকজনের চোখের আড়ালে রাখার উদ্দেশ্য কি? পরদিন সকালবেলা ছেলেটি যখন সিঁড়ি দিয়ে নিচে নামছে, আমি দ্রুত হেঁটে গিয়ে ওকে ধরলাম। পাশ দিয়ে নামবার সময় খুব চেনা ভঙ্গি করে বললাম, আজ কিরকম মেঘ করে এসেছে দেখেছেন? ছেলেটি দারুণ চমকে উঠল। তারপর একটু কঠোর মুখভঙ্গি করে ইংরেজিতে বলল, ইয়েস। অর্থাৎ ছেলেটি আমাকে বোঝাতে চায় যে ও বাঙালি নয়, যাতে আমি ওর সঙ্গে গায়ে পড়ে কথা বলা বন্ধ করি। কিন্তু ছেলেটি যে বাঙালি তাতে কোনো সন্দেহ নেই। চুল আঁচড়াবার ভঙ্গি দেখেই বাঙালি চেনা যায়। আমি ছেলেটিকে সাহায্য করতেই চাইছিলাম। আমি চাইছিলাম ওর ভয় ভেঙে দিতে। অসামাজিক কোনো কাজ করতে গেলে সাহস থাকা চাই। সাহসী লোকেরাই সমাজের নিয়মকানুন ভাঙে। কিন্তু ছেলেটি আমাকে পাত্তাই দিল না। দুপুরবেলা শান্তা আমাকে বলল, তুমি সমুদ্রে যাবে না? আমি তখন একটা বই খুলে বসেছি বারান্দার ইজি চেয়ারে। আকাশের চমৎকার মেঘ। আমি বললাম, না, আজ আর ইচ্ছে করছে না। শান্তা শাড়ি ও তোয়ালে নিয়ে রেডি। অবাক হয়ে বলল,
সকালেও তো বেরোওনি, সারাদিন এখানে বসে থাকবে নাকি? চলো, আমার সঙ্গে চলো। আমি তখন গোয়েন্দার মতন রহস্য সমাধানের জন্য উদ্গ্রীব হয়েছিলাম। বন্দি মেয়েটিকে অন্তত এক পলকের জন্যও আমার দেখা দরকার। কোনো না কোনো সময় সে কি বাইরে বেরোবে না? এ কখনো হয়? শান্তাকে এসব কথা বলিনি আর। অন্য একটি মেয়ে সম্পর্কে এত উৎসাহের কারণ কি ওকে জানানো যায়? আমি বললাম, তুমি আজ একাই স্নান করে এসো না। শান্তা এবার দারুণ রেগে গিয়ে বলল, একা যাব? আমি পুরীতে এসেছি একা একা স্নান করার জন্য? রাগ করে শান্তা শাড়ি ও তোয়ালে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল। ওকে সামলাতে হলো। বই মুড়ে রেখে ওর সঙ্গে চলে এলাম সমুদ্রের পাড়ে। জলে নামবার পর মনে হলো এতক্ষণ আমি কি পাগলামি করছিলাম। সমুদ্রে স্নান করার চেয়ে আর ভালো ব্যাপার কি থাকতে পারে? তাছাড়া বারান্দায় সর্বক্ষণ বসে থেকে আমি বোধহয় ক্ষতিই করছিলাম ওই বন্দি মেয়েটির। সবাই যখন স্নান করতে আসে টুরিস্ট লজ ফাঁকা থাকে, তখন ও অন্তত নিঃশ্বাস ফেলার জন্য বাইরে আসতে পারে একবার। সাহেব মেমরা জলের মধ্যে মাতামাতি শুরু করেছে। এরা হিপি হিপিনি, এরা অনেকেই বিয়ে টিয়ের ধার ধারে না। কত সাবলীল সুন্দরভাবে জীবন কাটাচ্ছে। ওদের পোশাক এতই ছোট এবং জলের মধ্যেই মাঝে মাঝে এমন চুমু খাচ্ছে যে মনে হয় ইংরেজি সিনেমার দৃশ্য দেখছি। আর আমাদের প্রতিবেশী ওই ছেলেটি একটি মেয়েকে পুরীতে নিয়ে এসেও একবারও সমুদ্রে স্নান করার সুযোগ দিতে পারছে না। কি এমন ভয়? মেয়েটি এবার রাজি হলো কেন? টুরিস্ট প্লাজে আরো দুদিনের মধ্যেও আমি মেয়েটিকে একবারও দেখতে পাইনি। অবশ্য বারান্দায় বসে পাহারা দেওয়াও বন্ধ করেছিলাম। এর মধ্যে একদিন কোণারক ঘুরে আসার জন্য সারা দিন কাটলো বাইরে। এর মধ্যে শান্তাও বিশ্বাস করেছে মেয়েটির অস্তিত্ব। কোনো এক সময় আমি যখন ছিলাম না, তখন শান্তা শুনতে পেয়েছিল ঘরের মধ্যে মেয়েলি গলার কান্না। মেয়েটি কাঁদছিল যখন, তখন ঘরটাতে তালা বন্ধ ছিল না, অথচ ছেলেটিও ভেতরে। শান্তা এই কথা বলার পর আমি একটু চিন্তা করেছিলাম, ছেলেটি যদি ঘরের মধ্যে একটি মেয়েকে বন্ধ করে রেখে নির্যাতন করে, তাহলে আমার উচিত এর একটা কিছু প্রতিকার করা। পুরুষ মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব। কিন্তু ছেলেটিকে তো সেরকম অত্যাচারী বলে মনে হয় না। একটি যেন ভীত ভীত ভাব সবসময়। অবশ্য অনেক লোকই ঘরের মধ্যে আর ঘরের বাইরে একরকম নয়। ব্যাপারটা নিয়ে টুরিস্ট লজের ম্যানেজারের সঙ্গে আলাপ করার জন্য গেলাম অফিস ঘরে সন্ধ্যের দিকে। ম্যানেজার টেবিলের ওপর পা তুলে কাগজ পড়ছিলেন। এখানে কাগজ আসে দুপুরের দিকে। আমাকে দেখেই বললেন, কি কাগজ পড়বেন নাকি? আমি বললাম, না, অন্য একটা কথা। মানে 18 নম্বর ঘরে যারা আছে। ম্যানেজার বললেন, 18 নম্বর ঘরে কেউ নেই তো, ও ঘর তো খালি। আমি বললাম, না না, খালি না, আমাদের ঘরের থেকে কয়েকখানা ঘর পরেই। না, খালি ওই ঘর। আমি বেশ জোরে প্রতিবাদ করতে যাচ্ছিলাম। ম্যানেজার তার আগেই আবার বললেন, এই তো আধ ঘন্টা আগেই খালি হয়ে গেল। মিস্টার অ্যান্ড মিসেস দত্ত ছিলেন। আমি চমকে উঠলাম। আধ ঘন্টা আগে খালি হয়ে গেছে? দেয়ালের দিকে তাকিয়ে দেখলাম
18 নম্বর ঘরের চাবি ঝুলছে। আর কিছু বলা যায় না। এরা স্বামী স্ত্রীর পরিচয় দিয়েছিল এখানে। তারপর যদি একজন ঘর থেকে না বেরোয় কিংবা চাপা গলায় কাঁদে, সে ব্যাপারে আমাদের নাক গলাবার কোনো অধিকার নেই। এরপর শান্তা যখন এলিয়ে বিছানায় শুয়েছে, আমি একটু ঘুরে আসি বলে বেরিয়ে পড়লাম। যেন একটা চুম্বক আমাকে টেনে নিয়ে গেল রেল স্টেশনে। আমি জানি সারাদিনে একটি মাত্র ট্রেন চলছে, তাও রাত 9টার আগে ছাড়বে না। এই আমার কি অশুভ কৌতূহল! কেন আমি ওদের পেছনে পেছনে এরকম গোয়েন্দাগিরি করছি? ওরা নিরিবিলিতে থাকতে চেয়েছিল, আমার উচিত ছিল না ওদের কোনো রকম ব্যাঘাত না করা? কিন্তু প্রথম থেকেই আমার মনে হচ্ছিল এর মধ্যে একটা গল্প আছে। সাধারণভাবে একটা ছেলে বা মেয়ে যদি বিয়ে না করেও স্বামী স্ত্রী সেজে পুরীতে ফুর্তি করতে আসে, তার মধ্যে কোনো গল্প নেই। কিন্তু এই গোপনীয়তা, ঘরের মধ্যে চাপা গলায় কান্না, এতেই তো রহস্য ঘনিয়ে উঠল। সেই জন্যই এই গল্পের নায়িকার মুখটা অন্তত একবার দেখবার জন্য ছটপট করছিলাম। রেল স্টেশনে বিরাট ভিড়, ট্রেন চলবে কিনা ঠিক নেই। তবু বেশ খানিকটা দূর থেকে আমি ওদের দেখতে পেলাম। একটা বেঞ্চিতে বসে আছে ছেলেটি, তার পাশে কাঁধে মাথা রেখে একটি কালো শাড়ি পরা মেয়ে। মেয়েটির মুখ দেখেই আমি চমকে উঠলাম। মেয়েটি আমার চেনা। তৎক্ষণাৎ বুঝতে পারলাম এত গোপনীয়তা আর গোপন কান্নার কারণ। আমাকে আর শান্তাকে আগে থেকে দেখতে পেয়েই মেয়েটি আত্মগোপন করেছিল। লজ্জায় আমার মাথা কাটা যাবার মতন অবস্থা। আমার জন্যই ওদের সব আনন্দ নষ্ট হয়ে গেল। আমি যেন একটা মূর্তিমান ব্যাঘাত। আমি নিজে এরকম ভূমিকা কখনো কল্পনাও করিনি। ওরা তো জানে না যে আমি জানতে পারলেও ওদের সমর্থনই করতাম। যাক, ওরা নিশ্চিন্ত যে আমি শেষ পর্যন্ত কিছু জানতে পারিনি। সেই জন্যই মেয়েটি এখন নিশ্চিন্তে এত লোকজনের মধ্যেও ছেলেটির কাঁধে মাথা হেলান দিয়েছে। আমি দ্রুত চলে এলাম রেল স্টেশন থেকে। আর কোনো রহস্য বা আকর্ষণ রইল না। কাল থেকে শুধুই সমুদ্র দেখতে হবে। আপনারা এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্পের নায়িকা গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পাশের মানুষের সঙ্গে গল্পটি শেয়ার করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে গল্পটি শুনছেন, তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব, সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।